এক ছিল দেশ, সেই দেশের রাজামশাইয়ের একমাত্র ছেলে ছিল অজয় কুমার। অজয় কুমার বিদ্যা বুদ্ধিতে খুব ভালো। পাঠশালার শাস্ত্র শিক্ষা শেষ করলেন। তিনি লেখাপড়াতে এতই ভালো ছিলেন যে অল্প কিছুদিনের মধ্যেই সমস্ত কঠিন শাস্ত্র তার নখদর্পণে চলে এলো। একদিন মহারাজ অজয় কুমারকে ডেকে বললেন, শোনো অজয় কুমার, কেবল পুঁথিগত বিদ্যায় মানুষের শিক্ষা সম্পূর্ণ হয় না। একজন যোগ্য রাজা হতে গেলে মানুষের সুখ দুঃখ, জীবনযাত্রা এবং বাস্তব অভিজ্ঞতার জ্ঞান অর্জন করতে হয়। তাই এবার তোমাকে দেশ দেশান্তর ভ্রমণ করে মানুষের কাছ থেকে ব্যবহার শিক্ষা গ্রহণ করতে হবে, তবেই তোমার শিক্ষা পূর্ণতা লাভ করবে। ঠিক আছে পিতা, আপনার আদেশই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আমি দেশ দেশান্তর ঘুরে বাস্তব জীবনের জ্ঞান অর্জন করব। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে আর দেরি কেন, তুমি শীঘ্রই দেশ ভ্রমণে বেরিয়ে পড়ো। তবে মনে রেখো, যাবার আগে মায়ের আশীর্বাদ আর অনুমতি তুমি অবশ্যই নেবে। ঠিক আছে পিতা, তাই হবে। পিতার আদেশ শুনে অজয় কুমার সোজা রানিমার কক্ষে চলে গেলেন। মা, আমি দেশ ভ্রমণে যেতে চাই, আমাকে আশীর্বাদ করো এবং আমাকে যাওয়ার অনুমতি দাও মা। না বাবা, তুই তো কোনোদিন এই রাজপ্রাসাদের বাইরে একা কোথাও যাসনি। এত দূরে একা একা কি করে থাকবি? আর তোকে ছাড়া আমি বা কিভাবে থাকবো? মা, আমি জানি মা, আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু একজন রাজপুত্রের কর্তব্য পালন করতে হলে শুধু বইয়ের জ্ঞানই তো যথেষ্ট নয় মা। মানুষের মাঝে গিয়ে তাদের জীবনের সুখ দুঃখ ও অভিজ্ঞতার কথা জানতে হবে। পিতাও তো চান আমি দেশ ভ্রমণে গিয়ে শিক্ষা অর্জন করি। রানীমা অনেকক্ষণ ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অজয় কুমারের দৃঢ় সংকল্প দেখে শেষ পর্যন্ত চোখের জল সামলে মা অনুমতি দিলেন। ঠিক আছে বাবা, যদি এটাই তোমার কর্তব্য হয় তবে যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সবসময় নিজের খেয়াল রাখবে আর সুযোগ পেলেই আমাদের খবর দেবে। অজয় কুমার মায়ের পায়ে প্রণাম করে তার আশীর্বাদ নিলেন। এরপর দেশ ভ্রমণের প্রস্তুতি নিতে নিজের কক্ষে ফিরে গেলেন। পরদিন সকালেই অজয় কুমার রাজপ্রাসাদ ছেড়ে নিজের প্রিয় ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন। নগর ছেড়ে তিনি এলেন গাঁয়ে, আর গাঁ ছেড়ে একসময় প্রবেশ করলেন এক নিবিড় গভীর বনে। বনের মাঝে চলতে চলতে হঠাৎই তার নজরে এলো একটি শান্ত কুটির। কুটিরের সামনে গিয়ে রাজপুত্র দেখলেন সেখানে এক পরম যোগী সাধু বাবা ধ্যানে মগ্ন। তার দীর্ঘ চুল, দাড়ি সব বরফের মতো সাদা। এক অলৌকিক পবিত্র জ্যোতি তাকে ঘিরে প্রকাশ পাচ্ছে। রাজপুত্র ঘোড়া থেকে নেমে কুটিরের সামনে এসে বসলেন আর মনে মনে ভাবলেন, সাধু বাবার ধ্যান ভাঙলে ওনার কাছ থেকে কিছু উপদেশ চেয়ে নেব। এইভাবে তিনি সাধু বাবার ধ্যান ভাঙার অপেক্ষায় বসে থাকলেন। দিন গড়িয়ে রাত হয়ে এলো, রাত ফুরিয়ে আবার দিন, কিন্তু সাধু বাবার ধ্যানে কোনো ছেদ পড়ল না। রাজপুত্র অধৈর্য না হয়ে ঠায় বসে রইলেন তার সামনে। পরদিন দুপুরে সাধু বাবার চোখ খুলল। সাধু বাবা এক তেজস্বী রাজপুত্রকে পরম ভক্তিতে বসে থাকতে দেখে হাসলেন। অজয় কুমারও সঙ্গে সঙ্গে সাধু বাবার চরণে সশ্রাঙ্গে প্রণাম করলেন। সাধু বাবা, প্রাসাদে আমার শাস্ত্র শিক্ষা শেষ হয়েছে, কিন্তু জীবনের কঠিন পথে চলার জন্যে কিছু বাস্তব উপদেশ নিতে আমি আপনার শরণাপন্ন হয়েছি বাবা। কুমার, তোমার ধৈর্য দেখে আমি অত্যন্ত প্রীতি হয়েছি। যখন জীবনে চলার পথের দিশা চাইছো, তখন আমি তোমাকে 4টে কথা বলি, মন দিয়ে শোনো। এই 4টি মানেই অক্ষরে অক্ষরে পালন করলে কোনো বিপদই তোমাকে ছুঁতে পারবে না। মহারাজ, আপনার আপনার উপদেশ অক্ষরে অক্ষরে আমি পালন করব মহারাজ। তাহলে শোনো বাবা, আমার প্রথম উপদেশ হলো অচেনা দেশে একা একা কখনো ঘুরবে না। আমার দ্বিতীয় উপদেশ হলো কোনো অজানা খাবার প্রথমে মুখে তুলবে না। আর আমার তৃতীয় উপদেশ হলো কোনো বিছানা ভালো করে পরখ না করে শোবে না। তারপরে সাধু বাবা? আর আমার চতুর্থ ও শেষ উপদেশ হলো যাদের তুমি চেনো না তাদের সঙ্গে সর্বদা ভদ্র ও মধুর ব্যবহার করবে। আপনার এই 4টি উপদেশ আমি সারা জীবন মনে গেঁথে রাখবো সাধু বাবা। সে পুনরায় সাধু বাবাকে প্রণাম জানিয়ে রাজপুত্র আবার পথ চলতে শুরু করলেন। বনের পথ দিয়ে যাওয়ার সময় দুপুরের রোদে অজয় কুমার খুব ক্লান্ত হয়ে একটি পুকুরের পাড়ে এসে পৌঁছালেন। সেখানে দেখলেন ছোট ছোট দুটো কুকুরের ছানা আপন মনে খেলা করছে। কুকুরগুলোকে দেখে রাজকুমারের খুব ভালো লাগলো।
সে একটি কুকুরকে ডাকলেন, আয় 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 আয়, এই নে আয় আয় আয়। একটি কুকুর কাছে এলো। তখন অজয় কুমার কিছু খাবার সেই কুকুরটিকে খেতে দিল। কিছুক্ষণের মধ্যেই কুকুরটি রাজকুমারের খুব প্রিয় হয়ে উঠল। তখন রাজপুত্রের সাধু বাবার প্রথম উপদেশের কথা মনে পড়ল। সাধু বাবা তো বলেছিল অচেনা দেশে একা একা চলতে নেই, তাহলে এই কুকুরটাকেই সঙ্গে নেই। শোন শোন, আজ থেকে তুই আমার সঙ্গী হলি। তারপরে ঘোড়ার পিঠে চড়লেন রাজপুত্র, আর নিচে তার পিছু পিছু ছুটল বিশ্বস্ত কুকুরটি। কয়েকদিন একটানা চলার পরে রাজপুত্র ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন এবং সে বনের ধারে একটি বিশাল গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিতে বসলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। ঠিক তখনই এক কোণ থেকে একটা কালান্তর বিষধর সাপ ফোনা তুলে রাজপুত্রের দিকে তেড়ে এলো। কুকুরের ঘেউ ঘেউ আর সাপের ফোঁস শব্দের আওয়াজে অজয় কুমারের ঘুম ভেঙে গেল। সে উঠে পড়ল আর দেখলো বিশাল বড় একটি সাপ। তখন সে সাপটিকে তাড়িয়ে দিল। সত্যি বন্ধু, তুমি যদি না থাকতে তাহলে এখানেই আজ আমার শেষ দিন হতো। সাধু বাবাকে অসংখ্য প্রণাম। সত্যি সত্যি সাধু বাবার কথা অমোঘ। তারপরে সে সেখান থেকে আবার চলতে শুরু করলো। সপ্তাহের শেষে রাজপুত্র এসে পৌঁছলো এক গভীর ও অন্ধকার জঙ্গলে, যা ছিল মূলত দানব আর অপদেবতার রাজত্ব। এক দানব জানতে পারলো যে তাদের বনের ভিতরে এক হৃষ্টপুষ্ট রাজপুত্র এসেছে। সে তার ছেলেকে ডেকে বলল, বেটা, অনেকদিন মানুষের নরম মাংস খাইনি, তুই যা ওই রাজপুত্রকে ছলনা করে ধরে নিয়ে আয়। আজই ওর কলিজা ঝলসে আমি ভালো করে তৃপ্তি করে খাবো। ঠিক আছে বাবা, আপনি যেরকম বলেন। দানবের ছেলে তখনই রাজপুত্রের খোঁজে রওনা দিল। কিন্তু সামনে গিয়ে যখন দেখলো যে রাজপুত্রের কোমরে এক বিশাল তরোয়াল ঝুলছে, তখন সে মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবল, একে গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়েই শেষ করতে হবে। সে মায়াবী রূপ ধরল আর রাজপুত্রের সামনে গিয়ে বিনীতভাবে বলল, প্রণাম প্রতীক, প্রণাম। আপনার পরিচয় জানতে পারি? আমি রাজকুমার অজয়, দেশ ভ্রমণে বেরিয়েছি। অনেক দেশ দেশান্তর ঘুরে আমি আজই এখানে এসে উপস্থিত হয়েছি। খুব ভালো করেছেন। আমাদের এই গহীন বনে তো কোনো অতিথি সহজে আসে না, তাই আজ দুপুরে আপনার আমাদের কুটিরে মধ্যাহ্ন ভোজন নিমন্ত্রণ রইল। দয়া করে আমাকে সেবা করার সুযোগ দেবেন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি অবশ্যই যাব। সরল রাজপুত্র রাজি হয়ে গেলেন। দানবের ছেলে মনে মনে হাসল। খাবারে বিষ মিশিয়ে একে আজই শেষ করব, আর তারপরে এর কলিজাটা আমার বাবাকে উপহার দেব। কুটিরের কাছে পৌঁছে সে বলল, রাজকুমার, আপনি এখানে বসুন, আমি রান্নার তদারকি করে আসছি। কিছুক্ষণ পরে রাজপুত্রের সামনে নানা পদের সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হলো। আপনি স্বচ্ছন্দে খাবার গ্রহণ করুন রাজকুমার, আমি একটু বাইরে থেকে আসছি। রাজপুত্র যখনই এক গ্রাস পোলাও মুখে তুলতে যাবেন, হঠাৎ তার সাধু বাবার দ্বিতীয় উপদেশের কথা মনে আসলো। সাধু বাবা তো বলেছিল অজানা খাবার নিজে প্রথমে খাবে না। তাহলে এখন কি করি? পাশেই বিড়ালটি বসে আছে, একেই একটু খাবার দিয়ে দেখি, তারপরে আমি খাবো। তিনি একদোলা সুগন্ধি পোলাও বিড়ালটির দিকে ছুঁড়ে দিলেন। বিড়ালটি লোভীর মতো তা খেয়ে ফেলল আর বিষের জ্বালায় নীল হয়ে মাটিতে ঢলে পড়ল। রাজপুত্রের চোখ কপালে উঠল। তিনি দ্রুত সমস্ত খাবার জানালা দিয়ে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে দানবের ছেলে ফিরে এসে রাজপুত্রকে জীবিত দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি রাজকুমার, আপনার খাওয়া শেষ হলো? হ্যাঁ, খুব ভালো করে খেয়েছি, ভারী তৃপ্তি করে খেলাম খাবার। এরকম খাবার আমি কোনোদিনও খাইনি এর আগে। এ তো বিষেও মরল না, দাঁড়াও, অন্য ব্যবস্থা করছি। রাজকুমার, আপনি অনেকটা পথ এসেছেন, খাওয়া দাওয়া করেছেন, একটু বিশ্রাম করে নিন, তারপরে যাবেন। সে কুটিরের ভিতরে একটি ঘরে নিয়ে গিয়ে বলল,
আপনি এই মসলিনের চাদর পাতা নরম বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিন। আসলে সেই যে বিছানাটি ছিল সেটি একটি ভয়ঙ্কর ফাঁদ। রাজপুত্র বিছানার কাছে যেতেই সাধু বাবার তৃতীয় উপদেশের কথা তার মনে পড়ে গেল। এক ঝটকায় মসলিনের চাদরটি টেনে তুলে ফেললেন। নিচে গভীর গর্ত স্পষ্ট হয়ে উঠল। ফাঁদটি দেখে রাজপুত্রের আর বুঝতে বাকি রইল না যে এরা ভয়ঙ্কর রাক্ষস। তিনি মৃদু কণ্ঠে বললেন, আপনি আমাকে আতিথেয়তা করার জন্য নয়, হত্যা করার পরিকল্পনা করেছিলেন। তাই আপনার এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারি না। দানবের ছেলে ব্যর্থ হয়ে বুড়ো বাবার কাছে ফিরে এসে বললেন, বাবা, আমাকে ক্ষমা করুন। আমি সেই রাজপুত্রকে মারতে পারিনি। আমার সমস্ত পরিকল্পনার কথা সে বুঝে ফেলেছে। কি? তুমি তাকে মারতে পারলে না? অপদার্থ কোথাকার! যাও এখান থেকে। তারপরে দানব তার রূপবতী দুই মেয়েকে ডেকে বলল, শোন মা, তোরা যেভাবেই করেই পারিস ওই রাজপুত্রকে মঞ্চান্ন করে হত্যা কর। আজ রাতেই আমি ওর নরম কলিজা ঝলসে খাবো। মনে থাকে যেন। তোরা এখনই কাজে লেগে পড়। বাবার আদেশে দুই বোন বনের মধ্যে রাজপুত্রের সন্ধানে চলে গেলেন। কিছুক্ষণ পরে সেই রাজপুত্রের কাছে এসে তারা বললেন, রাজপুত্র, আপনাকে তো এর আগে এ বনে কখনো দেখিনি। কোথা থেকে এলেন আপনি? তখন রাজপুত্রের সাধু বাবার চতুর্থ এবং শেষ উপদেশের কথা মনে চলে এলো। সাধু বাবা তো বলেছিল অচেনা লোকের সঙ্গে ভদ্র ও বিনীত ব্যবহার করতে। দেবীগণ, এই গভীর রাতে আপনাদের মতো রূপবতীরা এই ভয়ঙ্কর বনে কী করছে? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? রাজপুত্রের অমন দেবতুল্য ও চমৎকার চেহারা, নম্র স্বভাব আর মধুর কথাবার্তা শুনে বড় মেয়ের মন গলে গেল। সে বোনকে ফিসফিস করে বলল, এই বোন, না রে, এত দয়ালু আর রূপবান রাজপুত্রকে আমি মারতে পারবো না। না রাজপুত্র, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমরা শুধু দেখতে এসেছি আপনি কেমন আছেন, সেই খোঁজখবরই নিতে এসেছি। আমি স্বচ্ছন্দে ভালো আছি। তারপরে রাজকুমার আর রাক্ষস কন্যাদের মধ্যে অনেক কথোপকথন হলো। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে বড় রাজকন্যা বলল, রাজকুমার, তাহলে আমরা এখন যাই, আপনি বিশ্রাম করুন। তারা দুজনে সোজা তার বাবার কাছে ফেরত গেল। আর বড় মেয়ে বাবাকে বলল, বাবা, আমাদের ক্ষমা করুন, আমরা ওই রাজপুত্রকে মারতে পারবো না। কি? আমার কথার অমান্য করা? সব অকর্মণ্যের দল! যাও এখান থেকে। কিন্তু এদিকে ছোট মেয়েটির রাজপুত্রকে এতই পছন্দ হয়ে গেল যে সে তাকে মনে মনে ভালোবেসে ফেলল। ওই রাজপুত্রকে আমার খুবই ভালো লেগেছে। যাই হয়ে যাক না কেন, আমি ওকেই বিয়ে করব। গভীর রাতে যখন চারিদিকে নিস্তব্ধতা, তখন ছোট বোন চুপি চুপি রাজপুত্রের কাছে গিয়ে বলল, আপনি এখনো জেগে আছেন রাজকুমার? আপনি জানেন না আপনি কত বড় বিপদের মধ্যে আছেন। আমি জানি দেবী, তোমাদের পরিবার আমাকে হত্যা করতে চায়, কিন্তু তুমি কেন মাঝরাতে এখানে এসেছো? আমি আপনাকে মারতে আসিনি রাজকুমার। আপনার ওই ভদ্র ব্যবহার, শান্ত চোখ আর মিষ্টি কথায় আমার মন কেড়ে নিয়েছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনার সাথে এই রাক্ষসপুরী ছেড়ে পালিয়ে যেতে চাই। রাজপুত্র মনে মনে ভাবলেন, এক নারী নিজের জীবন বিপন্ন করে আমাকে রক্ষা করতে এসেছে। সাধুর কৃপায় এই দানবকন্যার মন গলেছে। যে আমার প্রাণ বাঁচাতে নিজের পরিবারকে ছাড়তেও প্রস্তুত, তাকে আমি ফেরাতে পারি না কন্যে। আমি তোমায় সসম্মানে আমার রানীর মর্যাদা দেব, কিন্তু আমরা পালাবো কি করে? চলুন আমার বাবার আস্থা বলে। সেখানে দুটি জাদুকরী পক্ষীরাজ ঘোড়া আছে। একটা ছোটে বাতাসের বেগে আর অন্যটা ছোটে তার চেয়ে দ্বিগুণ জোরে। আমরা সেই দ্রুততম ঘোড়াটা নিয়ে আজ রাতেই পালাবো। এই যুক্তি করে দুজনে চুপি চুপি আস্তাবলে ঢুকলো। কিন্তু রাতের অন্ধকারে তাড়াহুড়ো করতে গিয়ে দানবকন্যা ভুল করে বাতাসের চেয়ে কম গতির ঘোড়াটিতে চড়ে বসলো। তারা ঘোড়া ছুটিয়ে দিল।
নগর, নদী, পাহাড়, প্রান্তর পার হয়ে তারা যখন অন্য এক বনের মুখে এসে পৌঁছলো, ততক্ষণে বুড়ো দানব সব জেনে গিয়েছে। আমি এক্ষুনি ওকে ধরে চিবিয়ে খাবো। সে রাগে গর্জে উঠে আস্তাবলের অন্য পক্ষীরাজ ঘোড়া, যা বাতাসের চেয়েও জোরে ছুটে, তাতে চড়ে তীরের বেগে ধাওয়া করলো। কিছুক্ষণের মধ্যেই পিছন থেকে দানব হুঙ্কার শোনা গেল। দূর থেকে দানবকে আসতে দেখে দানবকন্যা ভয়ে কেঁদে উঠল। সর্বনাশ হয়েছে রাজকুমার, সর্বনাশ হয়েছে। আমি ভুল ঘোড়া বেছে ফেলেছি। বাবা আসল ঘোড়ায় চেপে আমাদের দুজনকে ধরে ফেলেছে। এবার আমাদের দুজনকে কাঁচা চিবিয়ে খাবে। ভয় পেও না, তুমি একদম ভয় পেও না। তুমি চটপট ঘোড়াটি থামাও। আমি এই গাছের মগডালে পাতার আড়ালে লুকিয়ে যাচ্ছি। দানব এলে তুমি আমার শেখানো কথাগুলোই বলবে। রাজপুত্র গাছের আড়ালে লুকিয়ে পড়ার পরই সেখানে দানব এসে হাজির হলো। রে বিশ্বাসঘাতক মেয়ে, রাজপুত্রকে মারার বদলে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছিস? এত বড় সাহস তোর! আজই তোকে আমি এই তরোয়াল দিয়ে কতল করব। বাবা, তুমি আমাকে ভুল ভাবছো? আমি কি তোমার অবাধ্য হতে পারি? আমি তো ওই রাজপুত্রকে ভুলিয়ে ভালিয়ে এই নির্জন বনে এনেছি যাতে তুমি ওকে একা পাও। যেই না ওকে তরোয়াল দেখিয়ে মারতে গিয়েছি, অমনিও ভয়ে গাছের মগডালে উঠে বসে আছে। তাই আমি নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। ও হো 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 হো, তাই নাকি? তাই নাকি? আমার বুদ্ধিমতী মা আমার! কোন গাছে উঠেছে রে? কোন গাছে উঠেছে বদমাসটা? ওই যে বাবা, ওই গাছের এক্কেবারে মাথায়। শোনা মাত্রই লোভী দানব তাড়াতাড়ি সেই গাছের মগডালে উঠে গেল। সেই সুযোগে আসল গাছের উপর থেকে এক লাফে রাজপুত্র একেবারে দানব কন্যার পাশে এসে দাঁড়ালো আর ঘোড়াটির পিঠে চেপে বসলো। এবারে আর কোনো ভুল নেই রাজপুত্র, তাড়াতাড়ি চলো নিজের দেশের দিকে। গাছের উপর থেকে দানব নেমে এসে দেখলো তার আসল জাদুকরি ঘোড়া নিয়ে রাজপুত্র আর তার মেয়ে ততক্ষণে দিগন্তে মিলিয়ে গিয়েছে। তার আর কিছুই করার ছিল না। সাধু মহারাজের শেষ উপদেশটাও অলৌকিক মারণ অস্ত্রের মতো কাজ করলো। ভদ্র ও নম্র ব্যবহার সত্যিই কঠিন শত্রুর মনকে জয় করে নিতে পারে। রাজপুত্র পক্ষীরাজ ছুটিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। বাবা অজয় কুমার, আজ তোমাকে ফিরে পেয়ে আমার বুকটা ভরে গেল। মা, এই কন্যাই আমার প্রাণ বাঁচিয়েছে। আজ আমি জীবিত আছি শুধু ওরই জন্যে। আজ থেকে তুমি শুধু আমার পুত্রবধূ নও, আমার মেয়েও। মা, আজ থেকে আপনিই আমার সব। এই কন্যাই নিজের প্রাণ বাজি রেখে আমার বংশ প্রদীপকে রক্ষা করেছে। এ আমাদের রাজ্যের সৌভাগ্য। আজ থেকে এই রাজ্যের 7 দিন উৎসব চলবে। অজয় কুমারের সঙ্গে এই কন্যার বিয়ে হবে মহা ধুমধাম করে। তারপরে অজয় কুমারের সঙ্গে দানব কন্যার বিবাহ সম্পন্ন হলো। দানব কন্যা তার রাক্ষসের স্বভাব ভুলে এক পরম দয়ালু ও রূপবতী রাজরানী হয়ে উঠল। এর কিছুদিন পরে মহারাজ অজয় কুমারের হাতেই রাজ্যের শাসনভার তুলে দিলেন। নতুন রাজা ও রানীকে নিয়ে প্রজারা পরম সুখে শান্তিতে রাজ্যে বসবাস করতে লাগলো।